আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে কিছু দুঃখের কথা শেয়ার করতেছি। বিষয়টা হচ্ছে এই যে আমাদের এই ওমর ফারুক ইউটিউব চ্যানেল, এর সাথে কিন্তু আপনারা অনেক দিন এই চ্যানেলের সাথে আছেন, আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমরা এই দেখেন আপনাদের সুবিধার্থে প্রতি মঙ্গলবার এবং প্রতি শুক্রবার এক্সাম, এই দেখেন সাধারণ জ্ঞানের এক্সাম, বাংলা গ্রামারের এক্সাম, এটা রুটিন করে কিন্তু আমরা এক্সামটা নিই। এরপরও এখানে আপনাদের আসলে অনেকের হেড কমেন্ট থাকে, কেন অ্যান্সার গুলো দিই না, অ্যান্সার গুলো এই ব্যবসা সেই ব্যবসা ইত্যাদি ইত্যাদি করে। আসলে অ্যান্সার গুলোর জন্য আমরা আসলে আমাদের ওয়েবসাইটেই মোটামুটি আমাদের অ্যান্সার গুলো দেওয়া থাকে। তো সবাই আমাদের বই কিনবে না, আমাদের কাছে পড়বে না, এটা খুবই স্বাভাবিক। আপনাদের সুবিধার্থে এই যে অনুশীলন edu.com এই ওয়েবসাইটটা করা হয়েছে, এখানে প্রায় কোশ্চেনের অ্যান্সার থাকে। এই দেখেন এই যে জেনারেল নলেজের এখানে যে কোশ্চেনটা বা যে প্রশ্নটা দেওয়া হয়েছে, এর অ্যান্সার কিন্তু আমাদের ওয়েবসাইটেই আছে। এরপর দেখেন এই যে আমাদের আরেকটা চ্যানেল অনুশীলন, এখানেও কিন্তু আপনারা দেখেন ভিডিওগুলো দেওয়া আছে, নিয়মিত ভিডিওগুলো দেওয়া হচ্ছে এবং বেশ লং ভিডিও বিস্তারিত দেওয়া হচ্ছে। কষ্ট করে ওয়েবসাইট ঘাটবে কিংবা কষ্ট করে একটু ইউটিউবে যাবে, একে বই বা ক্লাস করার কথা বলতেছি না, কষ্ট করে ইউটিউব ঘাটবে কিংবা কষ্ট করে একটু ওয়েবসাইট ঢুকে অ্যান্সার দেখবে, সেটা দেখার আপনাদের সময় নেই। এত সময়ের দাম আপনাদের। আজকে আপনাদের সাথে বাংলা ব্যাকরণের কিছু কোশ্চেন বিশ্লেষণ করব, যেটা আমাদের বইয়ের মধ্যে আছে। আমরা জানি সবাই বই নেবে না, এটা খুবই স্বাভাবিক, এর জন্য ফ্রি কন্টেন্ট এগুলো কিন্তু আমরা ওয়েবসাইটে দিয়ে রাখছি। দেখেন, বিধবা শব্দের পুরুষবাচক রূপ কোনটি? আমরা জানি বিধবা নিত্য স্ত্রীবাচক শব্দ, তাহলে এটা পুরুষবাচক হয় কিভাবে? দেখেন, বিধব, বিপত্তি, সধবা, কৃতদার। তো এখানে ব্যাখ্যা সহকারে আমরা দিচ্ছি। দেখেন, স্বাভাবিকভাবে মনে প্রশ্ন রাখতে পারে বিধবা শব্দটি নিত্য স্ত্রীবাচক শব্দ, তাহলে পুরুষবাচক রূপ হবে কিভাবে? এটা বাস্তব কথাটা। পুরুষ ও স্ত্রীবাচক শব্দের অধ্যায়ে আমরা আমাদের বইয়ের মধ্যে বলছিলাম অনেক নিত্য পুরুষবাচক শব্দ ও স্ত্রীবাচক শব্দ প্রায়োগিক অর্থে লিঙ্গান্তর হতে পারে। যেমন দেখেন, রাষ্ট্রপতি, এটা আমরা পড়ছি সারা জীবন নিত্য পুরুষবাচক শব্দ, কিন্তু আমরা যদি মহিলা রাষ্ট্রপতি বলি তাহলে কিন্তু স্ত্রীবাচক হতে পারে। তাই প্রশ্ন অনুসারে বিধবা শব্দের পুরুষবাচক রূপ হচ্ছে বিপত্নিক, কারণ বিধবা বলা হয় যার স্বামী মারা গেছে, তেমনি ভাবে বিপত্নিক বলা হয় যার স্ত্রী মারা গেছে। সুতরাং অ্যান্সারটা হচ্ছে খ। মূল কথা কোনটা? যে একটা শব্দ নিত্য স্ত্রীবাচক কিংবা নিত্য পুরুষবাচক হতে পারে, প্রায়োগিক অর্থে গিয়ে সেটা আবার স্ত্রীবাচক কিংবা পুরুষবাচক হতে পারে। যেমন দেখেন, সধবা বলা হয় যার স্বামী জীবিত আছে, কৃতদার বলা হয় যে বিবাহিত। এবার দেখেন, কোনটি দ্বিরুক্তি শব্দ নয়? এটা একটা পরীক্ষার কোশ্চেন। বাড়ি বাড়ি, শীত শীত, টুপটাপ, চোখে চোখে। বাংলা ভাষায় দ্বিরুক্ত শব্দ নিয়ে বিতর্ক আছে, প্রশ্নটি বিতর্ক অংশ থেকে নেওয়া হয়েছে। প্রচলিত ধারণা অনুসারে সবগুলো অপশনে সঠিক, কিন্তু উত্তর হিসেবে একটা নিতে হবে। এখন কি অ্যান্সারটাকে দেখেন, দ্বিরুক্ত শব্দ কাকে বলে? অনেকের মতে দ্বিরুক্ত শব্দ বলতে একই শব্দ অবিকৃত ভাবে পরপর ব্যবহার বোঝায়। কি বলা হচ্ছে? একই শব্দ অবিকৃত ভাবে পরপর ব্যবহারকে বোঝায়, চোখে চোখে, যায় যায় ইত্যাদি। আর শব্দ দ্বৈত কাকে বলে? যেটা আংশিক পরিবর্তন করে ব্যবহার হয়, যেমন ফুটফাট, টুপটাপ। তাহলে এখানে দেখেন, বাড়ি বাড়ি, শীত শীত, চোখে চোখে, অ্যান্সার কোনটা হবে? টুপটাপ, কারণ এটা আংশিক পরিবর্তন হয়েছে। কৃষক জমিতে ফসল ফলায়, বাক্যে ফলায় কোন ধাতু? নাম ধাতু, কর্মবাচ্যের ধাতু, প্রযোজক ধাতু, সংযোজক ধাতু। এই ফলানো কোন ধাতু? সাধারণভাবে লক্ষ্য করলে শিক্ষার্থীরা প্রযোজক ধাতু অ্যান্সার করবে, কারণ অন্য কিছুকে ফলানো বোঝাচ্ছে, এটা প্রযোজক ধাতু। তো আসলে উত্তর এটা না, এটা হচ্ছে প্রযোজক ধাতুর সংজ্ঞা যেটা, সেটা ছিল মৌলিক ধাতু প্লাস আ ইকুয়াল টু অন্য কি দিয়ে করানো। কিন্তু ফল এটা কোনো মৌলিক ধাতু না, এটা একটা নাউন, যার ফলে এটা হচ্ছে নাম ধাতু। আপনারা দেখেন এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে, শুধু টপিকটা পড়া থাকলে কিন্তু ব্যাখ্যাটা বুঝে নিতে পারবেন। দ্বৈপায়ন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? দ্বীপ যোগ অয়ন, দ্বীপ যোগ স্ন, দৈব যোগ আয়ন, দ্বীপ যোগ আয়ন। এই দেখেন, এখানে দেখেন এই প্রশ্নের উত্তর নিয়ে অনেক মতবিরোধ দেখা দেয়। প্রথম কথা হচ্ছে, দ্বৈপায়ন মূলত সন্ধি বিচ্ছেদ না, এটা প্রত্যয় ঘটিত শব্দ। কারণ সন্ধি বিচ্ছেদে শব্দের আদি স্বরের পরিবর্তন হয় না। কারণ দেখেন, এখানে হচ্ছে দ্বীপ আর হয়ে গেছে ওই দ্বৈপায়ন। প্রত্যয়ের ক্লাসটা আপনারা যদি করে থাকেন এটা খুব ভালো করে বুঝবেন। আদি স্বরের পরিবর্তন হয় না, কিন্তু প্রত্যয় গুণ বৃদ্ধির কারণে আদি স্বরের পরিবর্তন ঘটে। ঠিক আছে? এখন সংস্কৃত অয়ন এবং আয়ন নামে দুইটা প্রত্যয় আছে। অয়ন প্রত্যয় দিয়ে গঠিত শব্দের সাধারণত আদি স্বরের পরিবর্তন হয় না, যেমন নগরায়ন, নগর যোগ অয়ন, রামায়ণ, নারায়ণ ইত্যাদি। কিন্তু আয়ন প্রত্যয় গঠিত যে শব্দগুলো, এগুলাতে আদি স্বরের পরিবর্তন ঘটে। যেমন দেখেন, বাৎসায়ন, দ্বৈপায়ন। অভিধানের মধ্যে রাখছে কি
দ্বীপ যোগ অয়ন যোগ এভাবে দিয়ে রাখছে, এখান থেকে বিতর্ক শুরু হয়েছে। যেহেতু শব্দের আদি স্বরের পরিবর্তন ঘটছে এই জন্য ঘ অ্যান্সারটাই রাইট, এটা রাইট অ্যান্সার হবে দ্বীপ যোগ আয়ন। কোন ভাষার কোন নিজস্ব লিপি নেই? আরবি, ফরাসি, চীনা, ফার্সি। প্রতিটি ভাষার নিজস্ব লিপি আছে, তার অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে দেখেন, চীনা ভাষা বলতে কোনো ভাষা নাই, চীনা ভাষাকে মান্দারিন ভাষা বলা হয়। বুঝতে পারছেন? শুধু চীনা ভাষা বলতে কোনো ভাষা নেই। ঢাকার প্রথম প্রেসের নাম কি? বার্তাবহ প্রেস, বাংলা প্রেস, ঢাকা প্রেস, ফরিদপুর প্রেস। প্রশ্নে বলা হচ্ছে ঢাকার প্রথম প্রেসের নাম জানতে চাওয়া হয়েছে। আমরা অনেকে বাংলা প্রেস দিই, এটা ঠিক না। ঢাকায় অবস্থিত প্রথম প্রেসের নাম হচ্ছে ঢাকা প্রেস, যেটা 1956 সালে প্রতিষ্ঠিত হয়। কিন্তু এই প্রেস থেকে বাংলা অক্ষরে ছাপানো হতো না, এখান থেকে ঢাকা নিউজ নামে একটা ইংরেজি পত্রিকা ছাপানো হতো। পরবর্তীতে 1860 সালে বাংলা প্রেস হয়, যেখান থেকে নীল দর্পণ, কবিতা, কুসুমগুলি বের হয়। ঠিক আছে, তাহলে এখানে কোশ্চেনটা চাইছে কি ঢাকার প্রথম প্রেসের নাম কি? আপনাকে বলে না কিন্তু বাংলাদেশের প্রথম প্রেসের নাম কি, বা অন্য মানে বাংলা ভাষার প্রথম প্রেসের নাম কি? অ্যান্সারটা হবে কিন্তু ঢাকা প্রেস। বর্গীয় নাসিক্য বর্ণ কয়টি? দেখেন 5টা দিদার। নাকের সাহায্যে উচ্চারিত বর্ণগুলোকে আমরা নাসিক্য বর্ণ বলি। এখানে নাসিক্য বর্ণের সংখ্যা জানতে চাওয়া হয়েছে। আমরা জানি বর্ণগুলো 5টি বর্গে বিভক্ত, 5টি বর্গে, ক, চ, ট, ত, প, এই বর্গগুলো বিভক্ত। আর বর্গীয় পঞ্চম বর্ণগুলোকে দেখেন বর্গীয় নাসিক্য বর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। তবে মনে রাখতে হবে ধ্বনি ও বর্ণ এক নয়। যদি বলা হয় বর্গীয় নাসিক্য ধ্বনি আছে কয়টি, তাহলে 3টি হইতো। ধ্বনি আর বর্ণ এক না, আপনারা বইয়ের মধ্যে পাবেন সাউন্ড, যে সাউন্ড। আর যেমন দেখেন অন্তস্তীয় জ আর বর্গীয় জ, অন্তস্তীয় জ, বর্গীয় জ, এখানে বর্ণ 2টা কিন্তু ধ্বনি কিন্তু একটা। আমরা অন্তস্তীয় জকে কিন্তু বর্গীয় জর মতো করে অ্যান্সার করি। বুঝতে পারছেন? এভাবে দেখেন আমরা ব্যাখ্যা করে দিচ্ছি। আর আপনার যদি ইচ্ছা হয় দেখেন সেকেন্ড পার্ট, দেখেন এই যে ব্যাকরণ বিশ্লেষণ সেকেন্ড পার্টে চলে গেলেন, দেখছেন এই যে সেকেন্ড পার্ট নিয়ে আপনার রয়েছে। এছাড়াও আপনারা দেখেন এখানে সেকেন্ড পার্ট থেকে শুরু করে মোট এই দেখছেন পঞ্চম পার্ট, ষষ্ঠ পার্ট, চতুর্থ পার্ট, সপ্তম পার্ট পর্যন্ত ব্যাখ্যা দেওয়া আছে। বাংলা ব্যাকরণিক প্রশ্নের সপ্তম পার্ট পর্যন্ত ব্যাখ্যা দেওয়া আছে। শুধু ব্যাকরণিক প্রশ্নই না, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন এখানে হচ্ছে আমাদের ব্লগ, এই ব্লগে থেকে আপনারা দেখুন যা যা লেখা রয়েছে। দেখেন ফুটবল যুদ্ধের ইতিহাস, বাংলা বানানের নিয়মাবলী, রাওলাট আইন, আন্তর্জাতিক সংস্কার সদপ্তর। দেখেন এটা আমাদের আন্তর্জাতিক বইয়ের মধ্যে আছে, এখানে তুলে ধরেছি আমরা। হিস্ট্রিক্যাল যত বিষয় আছে, ভারতবর্ষে ইংরেজ শাসন, ভারতবর্ষে দেখেন এই যে একদম পুরা আপনার এই এক পৃষ্ঠা করে আগাবেন। এখানে দেখেন হিস্ট্রিক্যাল বাংলায় সুবেদারি শাসন, জাহাঙ্গীর, মোগল, এদের শাসন ইত্যাদি ইত্যাদি, এগুলো সব কিন্তু দেওয়া রয়েছে। এখন কষ্ট করে যে আপনারা অ্যান্সারটা বের করবেন, এইটুক যদি কষ্ট আপনারা যদি না করেন তাহলে হবে কিভাবে বলেন? আমরা এই দেখেন এখানে আরেকটা বিষয় কি জানেন, এখানে যে ব্লকগুলো আছে এগুলো রঙিন করে দেওয়া, ব্লকগুলো কিন্তু রঙিন করে দেওয়া, দেখছেন এই যে রঙিন করে দেওয়া। তা আপনি কিন্তু বুঝতেই পারবেন কোন জায়গাটা ইম্পর্টেন্ট। এখানে আমি লিখলাম বাংলা বানানের নিয়মাবলী, বাংলা বানানের নিয়ম। দেখেন আপনার কাছে যদি এই টপিকটা থাকে, দেখেন এই যে বাংলা বানানের নিয়ম সম্পর্কে সব দেওয়া রয়েছে। বাংলা বানানের নিয়মাবলী কিভাবে, এই দেখেন 1 2 3 4 5 6 এভাবে সব দেওয়া রয়েছে। তো ভাই কষ্ট করে যদি একটু বের না করেন তাহলে হবে কিভাবে? আমরা এখানের যে ভিডিওগুলো আছে এগুলো যদি আপনারা খুঁজেন দেখতে পারবেন যে একটা ভিডিওতে কত ইনফরমেশন আমরা দিচ্ছি। একটা ভিডিও তৈরি করতে আমাদের কত পড়া লাগে, আর আপনারা কষ্ট করে পড়বেন আর একটু অ্যান্সার গুলো বের করবেন। এতটুকু যদি কষ্ট না করতে পারেন তাহলে আসলে কিছুই বলার নেই। যাক, আজকে অনেক কথাই বললাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।